বিএনপি নিজেরাই যথেষ্ট নিজেদেরকে নিশ্চিহ্ন করার জন্য। আওয়ামী লীগ সেখানে লাগে, এটা শুধু জিজ্ঞেস করবেন এই দিনটা কেন স্থগিত করবে। এক নাসিরউদ্দিন পাটোয়ারির কথা চিন্তা করেন, যদি নির্বাচন আর 15 দিন চলতো, মির্জা আব্বাস আত্মহত্যা করতেন। তাকে যে ভয় দেখানো হয়েছে, তার জীবন যেভাবে তেনা করে দেওয়া হয়েছে। বিএনপির নেতৃত্বে আওয়ামী লীগের নেতা কর্মীরা এবং বিএনপির সন্ত্রাসীরা তারা সারা দেশে আমাদের 11 দলীয় জোটের নেতৃবৃন্দের উপর হামলা করছে এবং যে আসনগুলোতে আমরা জয়ী হয়েছি সেই আসনগুলোতেও তারা হামলা করছে। তাদের একটা কমন কথা হচ্ছে যে নির্বাচনে বা ওই অঞ্চলের প্রার্থী এনসিপি কিংবা জামাতের হলো সরকার তো তারা গঠন করছে, সুতরাং দেশে যে কোনো কিছু করার অধিকার তাদের আছে। আশা করি আজকে থেকে নিয়মিত আপনারা চাঁদাবাজি করবেন। আপনার পেটের, আপনার সন্তানের পেটে, বউয়ের পেটে, ঘরের সবটার পেটের মধ্যে এই চাঁদাবাজির টাকা থাকুক, এটা আপনাদের দোয়া করি। এটা আপনারা জাতীয় খাবার হিসাবে, আহার হিসাবে নিয়ে নিয়েছেন, খান, ভালো থাকেন। কিন্তু আমরা আমাদের জায়গা থেকে আমরা যেইখানে ছিলাম সেইখানেই আসি। জামাত ইসলাম যদি পচে গলে গন্ধ হয়ে যায়, তাও এইটুকু জানি যে জামাত ইসলামের কোনো লোকের দিয়া ধান্দাবাজি করবে, চাঁদাবাজি করবে, টেন্ডারের টাকা মারা খাবে, দলের টাকা মারা খাবে, সরকারের টাকা মারা খাবে, জীবনে কোনদিন দলে এসে সে চান্স পাবে না। নির্বাচন হয়েছে মাত্র 2 দিন, এর মধ্যেই 11 দলীয় জোট, অর্থাৎ আগামী দিনে যারা বিরোধী দল হিসাবে বা তাদের জোট সঙ্গী হিসাবে কানেক্টেড হয়েছেন, প্রত্যেকটি দল মিলে বিএনপির বিরুদ্ধে রাজপথে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করে বসেছে। আসলে কেন? 2টা দাবি আছে। একটা দাবি হচ্ছে যে 30টি আসনে ফলাফল সঠিক হয়নি, দাবি হচ্ছে জামাত ইসলামের। ওই আসনগুলোতে পুনর্ভোট বিবেচনা করতে হবে বা গণনা করতে হবে, এরকম একটা দাবি আছে, যে এখানে মেকানিজম হয়ে গেছে। অপরদিকে তাদের আরেকটা দাবি হচ্ছে সারা দেশে নির্বাচন পরবর্তী সহিংসতা হয়েছে। উচ্চকক্ষে পিআর বাস্তবায়ন কার্যকর হতেই হবে, দেয়ার ইজ নো অল্টারনেটিভ। বিএনপি তাল বাহানা শুরু করেছে। আমিরে জামাতের নেতৃত্বে 11 দলীয় জোট, তারা নড়েচড়ে বসেছে, তারা সিরিয়াস। এ বিষয়ে সংসদে স্বাভাবিক আলোচনার মাধ্যমে অতি সহজেই যদি সমাধান না হয়, জুলাই সনদ অনুযায়ী রাজপথে আন্দোলনে নামবে 11 দলীয় জোট। যদি বিএনপির মন্ত্রিসভার শপথ হয়ে যায়, তাহলে বুধ বৃহস্পতিবারে আমরা জামাত এবং এনসিপির তরফ থেকে আরো 2টি মন্ত্রিসভা পাব। কিভাবে? ইতোমধ্যে এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আসিফ মাহমুদ সজীব ভুইয়া, যিনি উপদেষ্টার দায়িত্ব পালন করেছেন, তিনি ঘোষণা দিয়েছেন যে এনসিপির পক্ষ থেকে ছায়া মন্ত্রিসভা গঠন করা হবে। অন্যদিকে জামাতের কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট শিশির মনির তিনি বলেছেন যে জামাতের পক্ষ থেকেও ছায়া মন্ত্রিসভা গঠন করা হবে। আমি খুব সহজভাবে বুঝিয়ে দিতে চাই। ধরুন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা সবাই জানি গণভোট হ্যাঁ জয়যুক্ত হয়েছে। হ্যাঁ জয়যুক্ত হলে এই হ্যাঁ জয়যুক্তর মধ্যে কিন্তু বেশ কিছু শর্ত ছিল। তার মধ্যে যেমন এই একটা শর্ত, গণভোট হ্যাঁ জয়যুক্ত হলে তাহলে উচ্চ কক্ষে অনেকেই সংসদে যেতে পারবেন, অর্থাৎ প্রত্যেকটা দলের একটা পার্সেন্টেজ থাকবে। সেই পার্সেন্টেজ অনুযায়ী প্রত্যেকটা দল থেকে একটা নির্দিষ্ট হারে উচ্চ কক্ষে অনেকেই সংসদে যেতে পারবেন। সেগুলো কারা রয়েছে, বিএনপি থেকে কারা, জামাত ইসলাম থেকে কারা, এনসিপি থেকে কারা রয়েছে, আজকের ভিডিওর মধ্যে জানতে পারবেন। দর্শক, তার সাথে সাথে ছায়া মন্ত্রিসভা তৈরি হতে যাচ্ছে। ছায়া মন্ত্রিসভা তৈরি হতে যাচ্ছে এবং সেই ছায়া মন্ত্রিসভার কারণে বিএনপি মাইন্ড কারচিপে পড়ে গিয়েছে, বিএনপি বিপদে পড়ে গিয়েছে। তারা চাইলেও নিজের আয়ত্তে বা নিজেদের কোনো বিধান, নিজেদের কোনো মন মতো কোনো আইন পাশ করতে পারবে না যে কোনো বিষয়ে। এই ছায়া মন্ত্রিসভা এইটা কাকে বলে, এর অর্থ কি, এর মানে কি, এর মধ্যে কি কি শর্ত রয়েছে এবং কি কি নিষেধ বা বিধিনিষেধ রয়েছে, আজকের ভিডিওর মধ্যে খুব সুন্দরভাবে বিশ্লেষণ করেছেন। অবশ্যই সেই বিশ্লেষণগুলো আমরা শুনবো, দেখব এবং আপনার মূল্যবান মতামত
সেখানে জানিয়ে যাবেন। দর্শক, আমি আর কথা বাড়াচ্ছি না, আমরা ভিডিওগুলো দেখবো। তবে তার আগে বলবো, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, সকলকেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, ভিডিওতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে ভিডিওর মূল বিস্তারিত আলোচনাগুলো দেখে আসি। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে জামাত এনসিপিও গঠন করতে যাচ্ছে ছায়া মন্ত্রিসভা। অবাক ঘটনা। প্রিয় দর্শক, ছায়া মন্ত্রিসভা এটা আবার কি? এই বিষয়েই আজকের পূর্ণাঙ্গ আলোচনা। পশ্চিমা বিশ্বে এই ধরনের ছায়া মন্ত্রিসভা গঠন করার প্রবণতা রয়েছে। পশ্চিমা বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে গণতন্ত্রকে শক্তিশালী করবার জন্য এই ধরনের উদ্যোগ দেখা যায় এবং এসব উদ্যোগের মধ্য দিয়ে দেশের মানুষের কল্যাণ যেমন হয়, একইভাবে সরকারকে সোজা পথে রাখতে ভূমিকা পালন করে। প্রিয় দর্শক, আমরা বিভিন্ন সময়ে বাংলাদেশে ছায়া বাজেট উত্থাপন করতে দেখেছি। যখন বিএনপি ক্ষমতায় ছিল তখন আওয়ামী লীগের পক্ষ থেকে এই ধরনের উদ্যোগ দু একবার দেখা গেছে। অন্যদিকে যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, ঠিক বিএনপি এবং জামাত আলাদা আলাদা ভাবে দু একবার ছায়া বাজেট উত্থাপন করেছে। ছায়া বাজেটের মধ্য দিয়ে কি হয়, যে সরকার যে বাজেট পেশ করছে সেই বাজেটের ভুল ত্রুটি উপস্থাপন করে বিরোধী দল যদি ক্ষমতায় থাকতো তাহলে কি ধরনের জনবান্ধব বাজেট উপস্থাপন করত, সেটারই মূলত একটা বর্ণনা বা বিবৃতি উপস্থাপন করা হয় জনগণের সামনে। তো দেখুন, এবার যে কনসেপ্ট আমাদের সামনে এসেছে, ছায়া মন্ত্রিসভা, শুনতেও কিন্তু খুব চমৎকার লাগে। তাহলে কি বিরোধী দলও আলাদা মন্ত্রিসভা গঠন করছে, বা বিরোধী দল থেকেও মন্ত্রী হচ্ছে? বিষয়টা কি আমি একটু ক্লিয়ার করছি। ধরুন, বিএনপির নেতৃত্বাধীন এই নতুন সরকার গঠিত হলো। নতুন সরকারের মন্ত্রীরা কে কেমন দক্ষ, যোগ্য বা প্রাজ্ঞ, সেগুলো বিবেচনা করে জামাত এবং এনসিপির পক্ষ থেকেও প্রত্যেকটা মন্ত্রণালয়ের বিপরীতে একজন দায়িত্বশীল ব্যক্তিকে সামনে রেখে ছায়া মন্ত্রী হিসেবে দায়িত্ব দেয়া হলো। এখন আমরা শুনেছি যে দু একদিনের মধ্যে মন্ত্রিসভা গঠিত হবে। আমরা শুনেছি মঙ্গলবারে মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন। কেমন হবেন এই মন্ত্রিসভা? কি তারুণ্য নির্ভর হবে? কারা কারা থাকবেন? এটা নিয়ে অনেক গুঞ্জন ছড়াচ্ছে, কিন্তু আমরা এখনো স্পষ্ট করে বলতে পারছি না কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন। তবে মঙ্গলবারে যদি বিএনপির মন্ত্রিসভার শপথ হয়ে যায়, তাহলে বুধ বৃহস্পতিবারে আমরা জামাত এবং এনসিপির তরফ থেকে আরো দুটি মন্ত্রিসভা পাবো। কিভাবে? ইতোমধ্যে এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আসিফ মাহমুদ সজীব ভুইয়া, যিনি উপদেষ্টার দায়িত্ব পালন করেছেন, তিনি ঘোষণা দিয়েছেন যে এনসিপির পক্ষ থেকে ছায়া মন্ত্রিসভা গঠন করা হবে। অন্যদিকে জামাতের কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট শিশির মনির তিনি বলেছেন যে জামাতের পক্ষ থেকেও ছায়া মন্ত্রিসভা গঠন করা হবে। আমি খুব সহজভাবে বুঝিয়ে দিতে চাই। ধরুন, বিএনপি সরকারের উল্লেখযোগ্য মন্ত্রণালয়ের মন্ত্রী কে হচ্ছেন, সেটার উপর নির্ভর করছে জামাত এবং এনসিপির ছায়া মন্ত্রীদের তালিকা। পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় সহ গুরুত্বপূর্ণ যে মন্ত্রণালয়গুলো আছে, তাতে কারা দায়িত্ব পাচ্ছেন তার উপর নির্ভর করছে জামাত এনসিপির ছায়া মন্ত্রীদের নাম। পররাষ্ট্র মন্ত্রণালয়, শোনা যাচ্ছে যে আমির খসরু মাহমুদ চৌধুরীকে এই মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হবে। এখন আমির খসরু মাহমুদ চৌধুরী যদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পান, তাহলে এই দায়িত্ব পাবার পর তিনি 5 বছরে মন্ত্রণালয়ে কি কি উদ্যোগ গ্রহণ করবেন, বিদেশের বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ক কেমন হবে, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে অমীমাংসিত চুক্তিগুলো সম্পাদিত হবে কিনা, বা আমাদের বৈদেশিক নীতি, বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্থা সংগঠনের সঙ্গে সম্পর্ক, সেগুলো কেমন হবে তার একটি রূপকল্প নিশ্চয়ই উপস্থাপন করবেন। এই রূপকল্পের বিপরীতে জামাত এবং এনসিপির পক্ষ থেকে ক্ষমতায় গেলে তারা কি ধরনের বৈদেশিক নীতি অবলম্বন করবেন, অমীমাংসিত চুক্তিগুলো কিভাবে সমাধান করবেন, সেই বিষয়গুলো উত্থাপনের জন্য মন্ত্রিসভা গঠন করা হবে, যেটাকে শ্যাডো মন্ত্রিসভা বলা হচ্ছে। মানে আপনার পেছনে আরেকটি ব্যক্তি সর্বক্ষণ পর্যবেক্ষণ করতে থাকবেন আপনাকে। ধরুন, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ভারতের সঙ্গে একটি চুক্তি করা হলো, সেই চুক্তি কতটা জনবান্ধব
বা কতটা জনবিরোধী তা তুলে ধরে আলাদা প্রস্তাবনা উপস্থাপন করবে সেই সব ছায়া মন্ত্রিসভার সদস্যরা। যিনি বিএনপির পররাষ্ট্র মন্ত্রণালয়ে থাকবেন, তার উত্থাপিত বর্ণনা, বিবৃতি বা প্রেস ব্রিফিং এর পর জামাত এবং এনসিপির তরফ থেকে যারা পররাষ্ট্র বিষয়ক ছায়া মন্ত্রী থাকবেন, তারাও বিকল্প প্রস্তাবনা উপস্থাপন করবেন। এটা পশ্চিমা বিশ্বে খুবই জনপ্রিয়। বাংলাদেশে যদি এই ধরনের ছায়া মন্ত্রিসভা হয়, তাহলে জনগণের জন্য কল্যাণ হবে। প্রত্যেকটা মন্ত্রণালয়ে কি ধরনের পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে, উদ্যোগ বাস্তবায়িত হচ্ছে কিনা, বা দুর্নীতি হচ্ছে কিনা, বা জনবিরোধী কি নীতি গ্রহণ করছে, তা কিন্তু জনগণ খুব স্পষ্টভাবে জানতে পারবে। পাশাপাশি বিরোধী দল সত্যিকার অর্থে কার্যকর হয়ে উঠবে। ভবিষ্যতে বিরোধী দল যদি ক্ষমতায় আসে, তাহলে ক্ষমতায় এলে কোন ধরনের ব্যক্তিকে তারা মন্ত্রিত্বে বসাবে, সেটারও একটা ট্রায়াল হয়ে যাবে এই ধরনের ছায়া পরিষদ গঠনের মাধ্যমে। দেখুন, বাংলাদেশে আমরা এখন কি দেখি, যে মন্ত্রণালয়কে নিয়ন্ত্রণে রাখবার জন্য বা মন্ত্রণালয়ের কাজ পর্যবেক্ষণের জন্য সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়। তো সেই সংসদীয় স্থায়ী কমিটিতে আগের নিয়ম অনুযায়ী সরকারি দল থেকেই সভাপতি নির্বাচিত হন এবং অন্যান্য সদস্যরা সরকারি দল বিরোধী দল মিলিয়ে থাকেন। কিন্তু এবার আমরা গণভোটে হ্যাঁ বিজয়ী হবার কারণে দেখছি যে এখন প্রত্যেকটা মন্ত্রণালয়ের অধীনে যে স্থায়ী কমিটি গঠিত হবে, তো সংসদীয় সেই সব স্থায়ী কমিটির প্রধান হতে পারবে বিরোধী দল থেকেও। তো ফলে ক্ষমতার একটা ভারসাম্য তৈরি হবে। এখন দেখুন, মন্ত্রণালয়ের কাজ পর্যবেক্ষণের জন্য মন্ত্রণালয়ের বাজেট কিভাবে ব্যয় হচ্ছে, তার কর্মকাণ্ড সুষ্ঠু সুচারুভাবে হচ্ছে কিনা, সেগুলোর জন্য সংসদের ভেতর থেকে সংসদীয় স্থায়ী কমিটি গঠিত হয়। কিন্তু বিষয় হলো যে মন্ত্রী এবং সংসদীয় স্থায়ী কমিটির প্রধান একই রাজনৈতিক দলের হবার কারণে কোনো ধরনের প্রশ্ন ওঠে না বা প্রশ্নবিদ্ধ কোনো ধরনের বিষয় ঘটে না। কিন্তু এবার ঘটবে যদি গণভোটের রায় বাস্তবায়ন করা হয়। তাহলে কি? ধরুন ধর্ম মন্ত্রণালয়ের যিনি মন্ত্রী থাকলেন, তার কর্মকাণ্ডকে তীক্ষ্ণভাবে পর্যবেক্ষণ করতে পারবে সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সহ অন্যান্য সদস্যরা। সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি যদি অন্য দলের হন বা বিরোধী দলের হন, তাহলে তিনি তো আরো পুঙ্খানুপুঙ্খভাবে সেই মন্ত্রণালয়ের নানাবিধ কর্মকাণ্ডকে তুলে ধরবেন। সেই সব কর্মকাণ্ডে কি ভুল আছে, সেগুলোও জাতি জানতে পারবে। সুতরাং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার এবার গণভোটের মধ্য দিয়ে হতে যাচ্ছে। এখন সন্দেহ তৈরি হয়েছে যে গণভোট আদতে বাস্তবায়িত হবে কিনা। বিএনপি গণভোটকে সম্মান করে গণভোটে যে প্রস্তাবনাগুলো আছে, যেগুলোকে আমরা জুলাই সনদ বলছি, সেগুলো বাস্তবায়ন করবে কিনা, নাকি যেহেতু একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, 200-রও বেশি আসন পেয়েছে, সুতরাং এই একক ক্ষমতা বলে তারা পুরনো বন্দোবস্ততেই থাকবে, নতুন বন্দোবস্তে আসবে না। এই ধরনের আশঙ্কাও আছে। তো সকল আশঙ্কা পেরিয়ে আমরা যদি জামাত এবং এনসিপির পক্ষ থেকে ছায়া মন্ত্রিসভা পাই, তাহলে বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে নতুন ঘটনা ঘটবে। আমরা প্রাথমিকভাবে এই তথ্য পাচ্ছি যে 30 জন মন্ত্রীর শপথ পড়াবে বিএনপির সরকার। বিএনপির সরকারের তরফে নতুন পুরনো মিলিয়ে 30 জন ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হবে 30টি মন্ত্রণালয়ের। কেউ একাধিক দায়িত্বও পাবেন। তারেক রহমানের হাতে প্রধানমন্ত্রিত্ব এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব থাকবে। তো দেখুন, এর বাইরে যে 30 জন ব্যক্তিকে বিএনপি সরকার মন্ত্রী হিসেবে ঘোষণা দেবে, তার বাইরে জামাতের পক্ষ থেকেও যদি আমরা ছায়া মন্ত্রী হিসেবে 30 জন ব্যক্তিকে পাই এবং এনসিপির পক্ষ থেকে আরো 30 জন ব্যক্তিকে পাই, তাহলে জনগণের সামনে স্পষ্ট হয়ে যাবে যে বিএনপির মন্ত্রী বেটার নাকি জামাতের ছায়া মন্ত্রী বেটার, কে কোন সেক্টরে কতটা দক্ষ, এই ছায়া মন্ত্রণালয় গঠনের মধ্য দিয়েও স্পষ্ট হয়ে যাবে। সুতরাং আমরা মনে করছি বাংলাদেশে এটা একটা নতুন দিগন্ত উন্মোচন করবে। আর যদি উচ্চকক্ষ ভোটের আনুপাতিক হারে গঠিত হয়, তাহলে তুমুল জমজমাট হয়ে উঠবে উচ্চকক্ষ। আপনারা নিশ্চয়ই জানেন যে এখন যারা সংসদ সদস্য নির্বাচিত হলেন, তারা হচ্ছেন নিম্নকক্ষের সদস্য, আর উচ্চকক্ষের সদস্য হবেন ভোটের আনুপাতিক হারে। ধরুন বিএনপি 46% ভোট পেয়েছে, তাহলে সেই অনুপাতে 46 জন সংসদ সদস্য হবে উচ্চকক্ষে। আবার জামাত পেয়েছে 43%, সুতরাং 43 জন হবেন। হিসাবটা আসলে এরকম। তো ফলে উচ্চকক্ষ খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠবে, ক্ষমতার ভারসাম্য তৈরি করবে। নিম্নকক্ষে
যত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত পাশই হোক না কেন, সেগুলোর জন্য উচ্চকক্ষে আবার অনুমোদন লাগবে। তো নতুন বাংলাদেশ যদি জুলাই সনদ অনুযায়ী পরিচালিত হয়, তাহলে আমরা নতুন অনেক কিছু দেখতে পাবো। সরকারি দল একচ্ছত্রভাবে ক্ষমতা ভোগ করতে পারবে না। প্রধানমন্ত্রীর ক্ষমতাও বন্টিত হবে প্রেসিডেন্টের ক্ষমতার সঙ্গে ভাগাভাগি করে। একইভাবে বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নেওয়া হবে। ফলে সংসদীয় গণতন্ত্রে আরো নতুন নতুন অনেক পালক যুক্ত হবে। আমরা সেদিকে তাকিয়ে আছি। দেখা যাক, ভালো কিছু হবে বলেই প্রত্যাশা করছি। তবে গণভোটের রায় যদি বাস্তবায়ন না করা হয়, তাহলে জনগণ হতাশ হবে এবং জনগণ জুলাইয়ে রক্ত দিয়ে যে অভ্যুত্থান করেছিল সেটা হোঁচট খাবে। সবাই ভালো থাকবেন। নির্বাচন হয়েছে মাত্র 2 দিন, এর মধ্যেই 11 দলীয় জোট অর্থাৎ আগামী দিনে যারা বিরোধী দল হিসাবে বা তাদের জোট সঙ্গী হিসাবে কানেক্টেড হয়েছেন, প্রত্যেকটি দল মিলে বিএনপির বিরুদ্ধে রাজপথে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করে বসেছে। আসলে কেন? 2টা দাবি আছে। একটা দাবি হচ্ছে যে 30টি আসনে ফলাফল সঠিক হয়নি, দাবি হচ্ছে জামাত ইসলামের। ওই আসনগুলোতে পুনর্ভোট বিবেচনা করতে হবে বা গণনা করতে হবে, এরকম একটা দাবি আছে যে এখানে মেকানিজম হয়ে গেছে। অপরদিকে তাদের আরেকটা দাবি হচ্ছে সারা দেশে নির্বাচন পরবর্তী সহিংসতা হয়েছে। আজকে আমি দেখলাম এনসিপির যিনি প্রধান আছেন এক ধরনের আসিফ মাহমুদ, তিনি বললেন প্রায় 1000-এরও বেশি মানুষ নাকি আহত হয়েছে। তবে তথ্যসূত্র কতটুকু সঠিক বেঠিক এটা নিশ্চয়ই তিনি ভালো জানেন। আর এই ঘটনাগুলোতে সরাসরি কানেক্ট করা হচ্ছে বিএনপিকে। ইভেন বলা হচ্ছে যে বিএনপি আওয়ামী লীগ মিলা একসাথে আসলে এনসিপির বিরুদ্ধে বা জামাতের বিরুদ্ধে জোট বেঁধেছে, বা আওয়ামী লীগের ভোটগুলা বিএনপি পাইয়া ক্ষমতায় গেছে। সো এরকম নানান বক্তব্য যখন দিচ্ছে, তখনই দেখলাম যে আপনার 11 দলীয় জোট তারা আগামী সোমবার রাজধানীতে বিক্ষোভ মিছিল করবে। অর্থাৎ আমি যখন নিউজটি করছি আজকে শনিবার, আগামীকালকে রবিবার, তার মানে পরশুদিন একটা বিক্ষোভ মিছিল হবে রাজধানীতে। আসরের পর বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে এই বিক্ষোভ মিছিলটি বের হবে। আজকে 11 দলীয় জোটের লিয়াজু কমিটির একটা বৈঠক হয়েছে। যেমন গতকালকে এনসিপির নেতা আক্তার, সার্জিস অনেকেই বলছিল যে বিভিন্ন জায়গায় তাদের রংপুর উত্তাল, এমনকি সেখানে আক্তারের বিরুদ্ধে স্লোগান হয়েছে। তাদের বক্তব্য, তাদের নেতাকর্মীদেরকে মাইকে ঘোষণা করে আপনার বিএনপির নেতাকর্মীরা তাদের উপর হামলা করেছে। কোথাও কোথাও জামাতের অভিযোগ হচ্ছে তাদের বিরুদ্ধে বাড়িঘরে ভাঙচুর করা হয়েছে। আবার বিএনপিরও দেখছি আমরা অভিযোগ আছে যে জামাত অধ্যুষিত এলাকায় তাদের নেতাকর্মীদের বাস টাস ভাঙা হয়েছে, বাড়িঘর পোড়ানো হয়েছে। অর্থাৎ নানান ধরনের অভিযোগ কিন্তু আছে। প্রশ্ন হচ্ছে যে এই অভিযোগগুলোর মধ্যে কোনটা সত্য, কোনটা মিথ্যা। এখন সোশ্যাল মিডিয়াতে আমরা এগুলো নিয়ে একটু বিপাকে পড়ি। আবার ধরেন যে দলের সাপোর্টার আছি, আমি মনে করি যে না, আমার দল যখন মারবে আমরা ঠিক আছি, অন্য দল মারলে এরা ফেসিস্ট, এরা আসলে বিরোধী, আমরা মব করলে ওকে, ওরা করতে গেলেই তখন ঝামেলা। তো এই বিষয়গুলোকে মাথায় নিয়ে নির্বাচন পরবর্তী সারা বাংলাদেশে ছোটখাটো কিছু ঘটনা কিন্তু আসলেই ঘটেছে। আর এই ঘটনাগুলোর কারণে বলা হচ্ছে যে যেহেতু বিএনপি শক্ত অবস্থানে আছে বা সরকার গঠন করছে, সো তাদের নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় আপনার প্রতিশোধ নিচ্ছে। এটা এনসিপির দাবি, এমনকি জামাত ইসলামেরও দাবি। সেই দাবি থেকে তাদের বক্তব্য, ভোটের আগেও দেশের বিভিন্ন স্থানে হামলার ঘটনা ছাড়াও ভোটের রাতেই অন্তত 21টি সহিংসতার ঘটনা ঘটেছে। নির্বাচনে ব্যাপক জয়ের মধ্য দিয়ে ক্ষমতায় বসতে যাওয়া বিএনপির লোকেরাই এসব সহিংসতা ঘটাচ্ছে বলে আপনার 11 দলীয় জোটের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। এখন এই যে অভিযোগ বা পাল্টা অভিযোগ, এই সকল কিছুর মধ্যে আপনার এই ধরনের বিক্ষোভ মিছিল আমি জানি না আসলে কতটুকু ফলপ্রসূ হবে, তবে হবে। যেহেতু এখন জামাতের সাথে আর অনেকগুলা দল আছে, এর মধ্যে প্রধান দল হিসেবে আমরা যদি ধরতে পারি এনসিপি, তারপরে হচ্ছে আপনার মামুনুল হক সাহেবের যে দল, সবকিছু মিলিয়ে তারা যদি একত্রিত হয়ে মাঠে নামে একটা রিয়েকশন হবে। তবে বিএনপির নেতাকর্মীরাও আপনার দেখা গেছে বিভিন্ন জায়গায় শক্ত অবস্থানে আছে, তারাও আপনার ছাড় দেওয়ার পক্ষে না। এমনকি যেমন ধরেন বিএনপির নেতাকর্মীদেরকে যাদেরকে, যেমন মির্জা আব্বাসের নাসিরউদ্দিন পাটোয়ারি যে পরিমাণ গুতাইছে, তো এই যে ধৈর্য ধরা পয়সা ছিল, একের পরে কথা বলছে, হাফ প্যান্ট পরে বসায় রাখবে, গ্যাংস্টার, সে এটা সে ওইটা, মানে ব্লা ব্লা ব্লা। তো ওই যে পুরনো ঝালগুলা যদি সুযোগ পায়, স্বাভাবিকভাবে যে কোনো দলে মিটাইছে না, আওয়ামী লীগের বিপরীতে অন্যরা মিটাইছে না যতটুকু পারছে, যারা অন্যায় দুর্নীতি করছে। তো সেক্ষেত্রে এরকম ঘটনা ঘটতে পারে। তো
তো দেখা যাক এটাকে নতুন সরকার মানে বিএনপি সরকার কিভাবে ব্যালেন্স করে। বাংলাদেশে একটা নতুন সরকার আসবে 2-1 দিনের মধ্যে। বিএনপি সরকার গঠন করতেছে, জামাত বিরোধী দল হবে, কত কিচ্ছা কাহিনী কইরা একটা নির্বাচন কন্ডাক্ট করা হইলো এবং বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া তৈরি করা হচ্ছে। তো যাই হোক, বাংলাদেশে যারা স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দিছে সেই রাজনৈতিক দল এবার সংসদে নাই, আওয়ামী লীগ। এটা একটা বড় জয় আমাদের, কারণ হচ্ছে এই দালাল ধান্দাবাজগুলা মানুষের রক্ত শোষণ করে এত বছর এই স্বাধীনতার চেতনা বিক্রি করে খাইছে। এদের মধ্যে যারা ভালো নেতাকর্মী তারা অন্তত বুঝুক যে স্রোতের বিপরীতে গিয়ে মানুষ কখনো টিকতে পারে না। তো ওই শিক্ষাটা তারা যেমন পাবে, একই সাথে যারা নতুন দল সরকারে আসছে যেমন বিএনপি, তো বিএনপির এই যে গত 2 দিন ধরে যে পরিমাণ নাচাকুদানি দেখতেছি শাহবাগীদেরকে দিয়ে ঢাকা ইউনিভার্সিটির সামনে রাজাকার আলবদর বলতেছে, যে জামাত 3-4টার বেশি আসন পাইতো না সেই জামাত 65টা সিট পাইছে। তোদের তো গলায় দড়ি দেওয়া দরকার। তোরা আমার আলবদর বলস কেন? তোরা 15 মাসে বিএনপির কোন পর্যায়ে নিছত ওইটা আমি সবসময় আমার লাউড ভয়েস দিয়ে বলার চেষ্টা করছি। হাইকমান্ড পর্যন্ত গেছে কিনা আমি জানি না, বাট আই ট্রাই মাই বেস্ট। কারণ হচ্ছে দলীয় ফোরামে কোনো কাজ হয় নাই। তো তোরা যে এখন আমার এই রাজাকার আলবদর গুপ্ত বইলা আমি জাসির পক্ষ নিছি, পেইড এজেন্ট এইসব বলতেছস, তো 18 বছর তোরা যে তোদের আন্দোলন ফেল হয়েছে, তোদের নেতারা যে পেইড এজেন্ট হিসেবে ছিল আওয়ামী লীগের, ওইটা বল যে আওয়ামী লীগের পেইড এজেন্ট মির্জা ফখরুল সহ যারা আন্দোলনের নেতৃত্ব ছিল তাদেরকে মন্ত্রী পরিষদে দেখতে চাই না, এটা বলস না কেন? ওইটাও তো তোদের বলতে হবে আমার যদি তোরা পেইড এজেন্ট কস, তাই না? তো ভোটের রেজাল্ট কি হয়েছে, বিএনপির অনেক একদম ডেডিকেটেড নেতা যারা 100% পাস করার কথা তাদের রেজাল্ট রিগিং, কারচুপি, তারপরে পোলিং এজেন্ট থেকে শুরু করে প্রশাসন কিভাবে তাদের প্রভাবিত করছে সবই তো বিভিন্ন রেকর্ড অলরেডি বেরোচ্ছে। আমি এগুলো কিচ্ছু শেয়ার করব না, কিন্তু দিস ইজ হ্যাপেন গোয়িং অন। তাহলে 100% গণতান্ত্রিক প্রক্রিয়ায় তো তোরা ক্ষমতাইতে পারস নাই, মানে ইঞ্জিনিয়ারিং করতে হয়েছে। তো এত বড় বড় গলায় কথা বলার কিছু নাই তো। গত 15 মাসে পান দোকানদারের চান্দা খায়া তোমরা এখন খুব বড় জাতীয়তাবাদ হয়ে গেছো, আর আমি গুপ্ত হয়েছি না। কিভাবে 380 ডিগ্রি পল্টি, যারা এলাকার বিভিন্ন খবর আমার মেসেঞ্জারে ভরায় ফেলাইতো, চাঁদাবাজদের ইনফরমেশন, তারপরে কোন নেতা কি করতেছে সব পাঠাইছস তোরা, কারা পুনর্বাসন করতেছে তোরা পাঠাইছস। এখন তোরাই দিয়ে আমার আইসা মানে গুপ্ত কইতেছস। মানে এই দেশের মানুষ হয়েছে কি বেহাইয়া, সবাই না, বড় একটা অংশ হচ্ছে বেত্তুমিজ, আধিপত্যবাদের দালাল চাকর, এই যে গোলামি করা, অন্য রাষ্ট্রের প্রতি নিজেদের স্বাধীনতা, নিজেদের অস্তিত্ব বিকিয়ে দেওয়া। এটা তো এই নির্বাচনের রেজাল্টেই আমরা দেখলাম। পুরাটা প্রশাসন আওয়ামী লীগের দখলে ছিল, তারা মিল্লা, সিভিল সোসাইটি মিল্লা, নির্বাচন কমিশন, ডিপ স্টেট কি নির্বাচন করলো? এটা পাবলিকরে ধোঁয়াশার মধ্যে রাখা। এই যে এখন বিভিন্ন কেন্দ্রে কি কারচুপি টারচুপি, বিএনপির ভোটগুলা যারা বিএনপির প্রার্থীদের সবগুলার ওভার রাইটিং কেন, নাম্বারিং কেন, ট্যাম্পারিং করা হয়েছে, নাম্বার চেঞ্জ করে করে এদের পাস করাইছে। তোমরা 210 সিট পাওয়ার যোগ্যতা রাখো না, তোমরা ফেল করতা। হয় ঠিক জয়ের খুব কাছাকাছি গিয়ে ধস নামতো, নাইলে এই 11 দলীয় জোট চলে যাইতো। তোদের কারণে এই জামাতরে মানুষ ভোট দিছে। তো তোদের লজ্জা লাগে না যে আমার আইসা যে গালাগালি করস? এই দলের নেতাকর্মীদের জন্য গত 17 বছরে অস্ট্রেলিয়া থেকে কতভাবে আমি সহযোগিতা করছি, তারপরে হচ্ছে কতভাবে এদের বিভিন্ন বিপদ থেকে বাঁচাইছি। হ্যাঁ, এরা এখন বড় বিএমপি সাজছে, যে বট বাহিনী শাহবাগে নাচন কুদন কি করতেছে, মানে কি একটা অবস্থা। পিনাকির বাড়ির সামনে গিয়া দেখলাম ওই যে মিছিল করতেছে। হ্যাঁ, আবার একটা কি যেন শিবির দইরা জবাই কর, শিবিরই তো করে জুলাইয়ের পথ দেখাইছিল 5ই আগস্টে। তো তোরা এখন পল্টি দিলি কে? আর এই পিনাকি গত 17 বছর আওয়ামী লীগের বিরুদ্ধে কম কথা বলছিল, ইলিয়াস কম কথা বলছিল, তোদের চাঁদাবাজের বিরুদ্ধে কথা বলতে গিয়ে বিএনপির বিরুদ্ধে চলে গেছে সেগুলা। এটা যদি দলের হাইকমান্ড বোঝে তাহলে অবশ্যই উনি সঠিক ব্যবস্থা নিবে, আর না নিলে ওই যে হাসিনার মতো গাট্টি বস্কা গোল করে যাইতে হবে, কোনো উপায় নাই। তলাবিহীন ঝুড়ি নিয়ে বসছে জনাব তারেক রহমান সাহেব। এই ঝুড়ি সঠিকভাবে ফুডা বন্ধ না করলে হাসিনার চেয়ে চরম অবস্থা হবে। অতএব গালাগালি বন্ধ করে রোজার মাসা ইত্যাসে তোরা ভালো হয়ে যা, আমার এই মুখ তোরা বন্ধ করতে পারবি না যেই পর্যন্ত তোরা সোজা না হবে।
এতক্ষণে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি দেখেছেন, ভিডিওর বিষয়ে আপনার কোনো মতামত থেকে থাকলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে।